নাম ধরে কে যেন ডাকে এই কুয়াশার ভেতরে। নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য কনিষ্ক সাহার লেখা গভীর অরণ্যের পঞ্চম পর্ব। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য শুভম চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। কেবিনে ফিরে আমি আর দেরি করলাম না, ব্যাগ গোছাতে শুরু করলাম। পঞ্চম দিন, ঘড়ির কাঁটায় তখন বিকেল 5টা। অরণ্যের এই সময়টাকে আমার বড় অদ্ভুত লাগে। একে ঠিক গোধূলি বলা যায় না, বরং মনে হয় দিন আর রাতের মধ্যে একটা নিঃশব্দ যুদ্ধ চলছে। সূর্যের শেষ রশ্মিগুলো যখন বটগাছের ঝুড়িগুলোর ভেতর দিয়ে চুইয়ে নিচে নামে, তখন মাটির ওপর যে ছায়াগুলো তৈরি হয় সেগুলোকে দেখে মনে হয় হাজার হাজার লম্বা কালো আঙুল আমাকে ধরার জন্যে ওত পেতে আছে। আমি আজ এক বুক জেদ নিয়ে কেবিনে ফিরেছি। কেবিনে ঢুকেই আমি প্রথম যে কাজটা করলাম সেটা হলো সেই পুরনো রেডিওটার নব ঘোরানো। কাল রাতে কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই ওটা যেভাবে হঠাৎ বেজে উঠেছিল সেটা বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা অসম্ভব। আজ ওটা নিথর, নিষ্প্রাণ। আমি জোরে নবটা ঘোরালাম, ঝাঁকালাম, কিন্তু ওটা থেকে কেবল একটা ভাঙা দীর্ঘশ্বাসের মতো শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। ওটা বিকল, সম্পূর্ণ বিকল। বিরক্তি আর এক রাশ অবসাদ নিয়ে আমি পেছনের ছোট ঘরটার দিকে গেলাম। এখানে বিএফসির কিছু পুরনো জঞ্জাল আর ফাইলের স্তূপ পড়ে আছে। ধুলোর আস্তরণ সরিয়ে একটা জীর্ণ ফাইল টেনে বের করলাম। সেখানে গত কয়েক বছরের কর্মচারীদের বায়োডেটা রাখা। পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় আমার আঙুল স্থির হয়ে গেল। বিল্টু দস্তিদার, আমার আগের নাইট শিফটের এমপ্লয়ি। ঝাপসা একটা ছবি, চোখে চশমা, মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। ঠিক সেই মুহূর্তেই আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। পেছনের ঘরে কোনো স্পিকার নেই, কিন্তু পাশের ঘর থেকে সেই রেডিওর স্ট্যাটিক আওয়াজটা আবার ভেসে আসছে। আমি দৌড়ে সামনের ঘরে গেলাম। রেডিওর নবটা কেউ স্পর্শ করেনি, কিন্তু ওটা থেকে এখন মানুষের কণ্ঠস্বর বেরোচ্ছে। তবে সে আওয়াজ যেন অনেক গভীর কোনো কুয়ো থেকে উঠে আসছে। বিল্টু, আপনি কি বিল্টু? আমি কাঁপা গলায় প্রশ্ন করলাম। ওপার থেকে উত্তর এলো, তবে সেটা কথা নয়, যেন বাতাসের শোঁ শোঁ শব্দ। আপনি কোথায়? আপনার পোস্টিং শেষ হওয়ার পর আপনি কোথায় গেছেন? আমার গলার স্বর নিজের কানে অপরিচিত ঠেকল। আমি জানি না, আমি কোথায় জানি না। এখানে শুধু অন্ধকার আর শিকড়ের গন্ধ। তুমি গাছগুলোর থেকে দূরে থাকো। এক মুহূর্তের জন্য রেডিওর আওয়াজটা পরিষ্কার হয়ে গেল। বিল্টু যেন আর্তনাদ করে উঠল। পুরনো ফাইলগুলো দেখো। স্ট্যাটিক শব্দটা হঠাৎ প্রচণ্ড জোরালো হয়ে ফেটে পড়ল এবং রেডিওটা নিস্তব্ধ হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম।
ঘামছি আমি, কিন্তু হাত পা বরফের মতো ঠান্ডা। আমি আবার পিছনের ঘরে ফিরে গেলাম। এবার খুঁজতে লাগলাম পরমব্রতর সেই প্রজেক্টের ফাইল। সেখানে একটা খবর পেলাম যা আমাকে চমকে দিল। স্থানীয় এমএলএ এই ফরেস্ট কর্পোরেশনের প্রজেক্টটা বন্ধ করার জন্য প্রচণ্ড চাপ দিচ্ছিলেন, কিন্তু হঠাৎ একদিন তিনি সব দাবি তুলে নেন। ফাইলে লেখা, অজ্ঞাত কারণে বিরোধিতা প্রত্যাহার। কিন্তু কেন? উত্তরটা আমি পেলাম না। রাত 7:30। বাইরে ঘোর অন্ধকার। হঠাৎ একটা ঝটকা দিয়ে জেনারেটরটা বন্ধ হয়ে গেল। কেবিনের ভেতরে অন্ধকারটা যেন তরল হয়ে আমার গায়ে লেপ্টে যেতে চাইল। আমি টর্চটা নিয়ে জেনারেটর হাউসের দিকে রওনা হলাম। মনের ভেতরে একটা কু ডাকছিল। জেনারেটর হাউসের ভেতরে ঢুকে টর্চের আলো ফেলতেই দেখলাম কোনায় রাখা সেই ধূপকাঠির মতো শঙ্কুগুলো। কাল রাতেও এগুলো আমি দেখেছিলাম। এবার একটা দেশলাই জ্বালিয়ে একটা ধূপ ধরালাম। এক অদ্ভুত কটু অথচ নেশা ধরানো গন্ধ চারপাশটা ভরে ফেলল। আমি বাকি কয়েকটা পকেটে পুড়ে নিলাম। জেনারেটরটা চালু করার পর আমি রুমের চারপাশটা ভালো করে দেখতে লাগলাম, কোনো হাতিয়ার বা কাজের জিনিস পাওয়া যায় কিনা। একটা মূর্ছে ধরা কাটারি আর একটা পুরনো মই ছাড়া আর বিশেষ কিছু নেই। আমি সাবধানে জেনারেটর রুম থেকে বেরোলাম। কুয়াশাটা আজ অনেক বেশি ঘন। টর্চের আলো যেন সেই কুয়াশার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। আমি হাঁটতে শুরু করলাম কেবিনের দিকে। হঠাৎ আমার চোখের কোণে কিছু একটা নড়ে উঠল। টর্চের আলোটা ঘোরালাম। কয়েকটা বড় গাছের আড়ালে, ঠিক সেই বটগাছটার ঝুড়ির পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। সেই হাসি মুখ লোকটা, তার ঠোঁটের সেই অস্বাভাবিক চওড়া হাসিটা অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছে। সে কোনো কথা বলছে না, নড়ছে না, শুধু দেখছে। তার চোখ দুটো যেন গর্তের মতো অন্ধকার। আমার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এলো। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর ফুটল না। আমি নিজেকে সামলালাম। পকেট থেকে একটা ধূপকাঠি বের করে দ্রুত জ্বালিয়ে নিলাম। ধোঁয়ার সেই কটু গন্ধটা যখন আমায় ঘিরে ধরল, তখন আমার মনে হলো আমি কিছুটা সুরক্ষিত। আমি সেই লোকটার দিকে আর না তাকিয়ে অত্যন্ত ধীর পায়ে স্বাভাবিক মানুষের মতো হেঁটে কেবিনে ফিরে এলাম। দৌড়ালে হয়তো সে তাড়া করত। শিকারী যখন দেখে শিকার ভয় পেয়েছে, তখনই সে ঝাঁপিয়ে পড়ে। কেবিনের ভেতরে ঢুকে আমি সব কটা দরজা আর জানালার বোল্ট তুলে দিলাম। টেবিলের ওপর রাখা ধূপের স্টকের দিকে তাকালাম। খুব বেশি নেই। কাল রাত পর্যন্ত চলবে কিনা সন্দেহ। হতাশ হয়ে চেয়ারে গিয়ে বসলাম। লগের পাতায় আজকের ঘটনাগুলো লিখব বলে কলম ধরলাম। ঠিক তখনই আমার নজর গেল টেবিলের এক কোণে পড়ে থাকা একটা পুরনো খবরের কাগজের টুকরোর ওপর। হয়তো ডে শিফটের কেউ এটাতে করে মুড়ি বা খাবার এনেছিল। আমি টুকরোটা সোজা করে ধরলাম। 3 বছর আগের খবর। হেডলাইনটা পড়ে আমার কলমটা হাত থেকে পড়ে গেল। নিখোঁজ স্থানীয় এমএলএর মৃতদেহ উদ্ধার। খবরটাতে লেখা ছিল, সেই এমএলএর মৃতদেহ পাওয়া গেছিল গভীর জঙ্গলে একটি বটগাছের ডালপালার ওপর। দেহটা এমনভাবে ডালগুলোর সাথে পেঁচিয়েছিল যে মনে হচ্ছিল গাছটাই তাকে টেনে উপরে তুলে নিয়েছিল। যখন দেহটা উদ্ধার করা হয়, তখন তা পচে গলে একাকার হয়ে গিয়েছিল।
কিন্তু তার মুখে ছিল এক বিকৃত ভয়ার্ত হাসি। আমার রক্ত যেন জল হয়ে গেল। আমি জানলার দিকে তাকালাম। বাইরে লাইটটা জ্বলছে না, অথচ জেনারেটর চলছে। আলোর অভাবে জঙ্গলটা এখন এক অতিকায় দানবের মতো লাগছে। আমি জানালার কাচের কাছে গিয়ে দেখার চেষ্টা করলাম কেন আলোটা জ্বলছে না। এক মৃদু আলোর ছটা বাইরে বেরোচ্ছে লাইটের সামনে থেকে। কেবিনের ওপরের সেই বিশাল ফগলাইটটার সামনে কিছু একটা আছে, একটা বড় কালো কিছু। ওটা লাইটটাকে ঢেকে রেখেছে, যেন বিশাল কোনো প্রাণী বা কোনো অতিকায় মাংসপিণ্ড লাইটটার উপর চেপে বসে আছে। আমি আর তাকাতে পারলাম না, আমার সারা শরীর কাঁপছে। আমি কেবিনের ভেতরে আরো একটা ধূপকাঠি জ্বালালাম। ঘরটা ধোঁয়ায় ভরে উঠল। আমি খাটের ওপর বসে দুহাত জোড় করে প্রার্থনা শুরু করলাম। শৈশবে মা শিখিয়েছিলেন কোনো এক মন্ত্র। আমি আজ সেই মন্ত্রগুলো বিড়বিড় করে বলতে লাগলাম। রাত ভর আমি চোখ বুঝতে পারিনি। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল কেবিনের ছাদে কেউ হাঁটছে বা জানলার কাছে কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। সেই কটু ধূপের গন্ধটা যখনই কমে আসতো, তখনই এক অদ্ভুত পচা মাংসের গন্ধ ঘরের ভেতর ঢুকে পড়ত। আমি সঙ্গে সঙ্গে নতুন একটা ধূপ জ্বালিয়ে দিতাম। ভোর 4টে। ঝিঝি পোকার ডাক আবার ফিরে এসেছে। অরণ্যের সেই আদিম নিস্তব্ধতা কেটে গিয়ে ভোরের এক শান্ত সুর বাজছে। আমি জানলা দিয়ে উঁকি দিলাম। কুয়াশা পাতলা হয়ে আসছে। আমি সাবধানে দরজা খুলে বাইরে বেরোলাম। জেনারেটরটা এখনো চলছে। তার এক ঘে শব্দটা এখন আমার কাছে পরম স্বস্তির। আমি লাইটটার নিচে গিয়ে দাঁড়ালাম। মাটিতে পড়ে আছে হাজার হাজার কাঁচের টুকরো। সেই শক্তিশালী ফগলাইটটা কেউ বা কিছু ওপর থেকে ভেঙে চুরমার করে দিয়েছে। শুধু বাল্বটা ভাঙেনি, মনে হচ্ছে ওটাকে কেউ পিষে ফেলেছে। আমি কেবিনে ফিরে এলাম। ডায়েরিটা খুললাম। আমার হাত এখন আর কাঁপছে না। আমি খুব পেশাদার ভঙ্গিতে লগবুকে লিখলাম, রাত 2:30 যান্ত্রিক গোলযোগের কারণে বাইরের ফগলাইটটি নষ্ট হয়ে গেছে। কাঁচগুলো চারিদিকে ছড়িয়ে আছে। পরবর্তী শিফটের জন্য একটি নতুন ফগলাইট এবং এক্সট্রা বাল্ব পাঠানোর অনুরোধ জানাচ্ছি। লগবুকটা বন্ধ করে আমি জানলার ওপারে দাঁড়িয়ে থাকা সেই 350 বছর পুরনো বটগাছটার দিকে তাকালাম। রোদের আলোয় ওটা এখন শান্ত, সৌম্য। আমি ব্যাগ গুছিয়ে নিলাম।